সাহিত্য সম্ভার 2.0 শ্রুতি কাহিনীর জগতে আপনাদের স্বাগত। আমি অভিক আজকে আপনাদের কাছে পড়ে শোনাবো রক্তবৃত্তের রক্তাক্ত কাহিনী। গল্পটি আর্থার কোনান ডয়েলের লেখা, নেওয়া হয়েছে শার্লক হোমস সিরিজ থেকে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো গল্পে ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করবেন। আর আগামী দিনে আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবার জন্য এবং আমার পাশে থাকবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। শুরু করছি আজকের গল্প, দি অ্যাডভেঞ্চার অফ দ্য রেড সার্কেল। বিরাট স্ক্র্যাপবুকে নিজের সাম্প্রতিক কীর্তি কাহিনী সারতে সারতে বিরক্ত মুখেই শার্লক হোমস বললেন, মিসেস ওয়ারেন, আমার সময়ের দাম আছে। খামোকা ভেবে মরছেন, আমাকেও ভাবাতে এসেছেন। কিন্তু বাড়িওয়ালি মিসেস ওয়ারেন হাজার হলেও মেয়ে মানুষ। মেয়েলি ধূর্ততার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্যই হোমসের নেই। চীনে ঝোঁকের মতন ভদ্রমহিলা বললেন, গত বছর আমার এক ভাড়াটের ব্যাপারে আপনি নিষ্পত্তি করে দিয়েছিলেন। নাম তার মিস্টার ফেয়ারডেল হবস। আরে সে তো একটা সোজা কেস ছিল, বলে উঠল হোমস। কিন্তু আপনার প্রশংসায় তিনি এখনো পঞ্চমুখ। মানুষ ধাঁধায় পড়লে কখনো তাকে বিমুখ করেন না। আমিও সেই ধাঁধা নিয়েই ছুটে এসছি। হোমস যেমন তোষা মদে গলে যায়, কারোর কষ্ট দেখলেও তেমনই সইতে পারে না। ডবল দাওয়াইয়ে কাজ হলো তৎক্ষণাৎ। হাতের কাজ ফেলে রেখে হেলান দিয়ে বসলো চেয়ারে। বলল, আপনার নতুন ভাড়াটের মুখ দেখতে পাচ্ছেন না বলে অস্বস্তিতে মরছেন, এই তো? আমি যদি আপনার ভাড়াটে হতাম, হপ্তার পর হপ্তা আমার মুখও আপনি দেখতে পেতেন না। জানি স্যার, জানি, কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকটা ঘরের মধ্যে যদি সমানে পায়চারি করে অথচ একবারও মুখ না দেখায়, ভাবনা হয় না? এত ভয় কাকে? বলে উঠল হোমস। কি এমন কাণ্ড করেছে যে এভাবে লুকিয়ে থাকতে হচ্ছে? আমার স্বামী কাজ নিয়ে বাইরে থাকে, কিন্তু আমাকে তো দিন রাতের বাড়িতে থেকেই পায়ের আওয়াজ শুনতে হচ্ছে। স্বামী বেচারার ধাত ছেড়ে যাওয়ার জোগাড় হয়েছে, আমার অবস্থাও ভালো নয়। ঝুঁকে পড়ে দীর্ঘ শীর্ণ আঙুল দিয়ে মিসেস ওয়ারেনের কাঁধে স্পর্শ করল হোমস। উদ্বিগ্ন মানুষকে শান্ত করবার অদ্ভুত একটা সম্মোহনী শক্তি ওর আছে। মিসেস ওয়ারেনও দেখতে দেখতে সহজ হয়ে এলেন। মুখ থেকে মিলিয়ে গেল ভয়ের রেখা। সোজা হয়ে বসলেন চেয়ারে। হোমস বললে, লোকটা আপনার কাছে 10 দিন আগে থাকা খাওয়া বাবদ 15 দিনের টাকা আগাম দিয়েছিল বললেন না? আগে হ্যাঁ, উপর তলায় একটা বসার ঘর আর শোবার ঘরের জন্য কত দিতে হবে জানতে চাইলো। আমি বললাম হপ্তায় 50 শিলিং। ও বলল হপ্তায় 5 পাউন্ড দেব, কিন্তু আমার শর্ত মতো চলতে হবে। মিস্টার ওয়ারেনের আয় কম, বুঝতেই পারছেন, শর্তটা শুনতে চাইলাম। লোকটা একটা 10 পাউন্ডের নোট বাড়িয়ে দিয়ে বললে, 15 দিন অন্তর একখানা নোট পাবেন, কিন্তু বাড়ির চাবিটা আমার কাছে রাখতে হবে। শর্তটা এমন কিছু আশ্চর্যের নয়, অনেক ভাড়াটেই চাবি কাছে রাখতে চায়, কারোকে বিরক্ত করতে চায় না বলে। হোমস বলল, তবে এখন কেন এত আশ্চর্য হচ্ছেন? হচ্ছে কি আর সাধে, এই 10 দিনে একবার মাত্র বাড়ির বাইরে গেছে, প্রথম রাতে। তারপর থেকে চৌপর দিন খালি ঘরে হাঁটছে। ঝিটা শুদ্ধ তার চেহারা দেখেনি। এ আবার কি কাণ্ড? প্রথম রাতে তাহলে বেরিয়েছিল? হ্যাঁ, ফিরেছিল মাঝরাতে। আগে থেকে বলে রেখেছিল বলে দরজায় খিল দেওয়া হয়নি। পায়ের আওয়াজ শুনে বুঝলুম উপরে নিজের ঘরে গিয়ে ঢুকলো। খাবার দাবার পৌঁছয় কি করে? আগে থেকে বলা আছে ঘন্টা বাজালে যেন খাবার দাবার সামনের চেয়ারে রেখে আসা হয়, আবার ঘন্টা বাজালে এঁটো বাসন নিয়ে আসা হয়। বিশেষ কিছু দরকার পড়লে বড় হাতের অক্ষরে এক টুকরো কাগজে লিখে জানিয়ে দেয়। বড় হাতের অক্ষরে? আগে হ্যাঁ,
পেন্সিলে লেখে, শুধু শব্দটা, তার বেশি নয়। কয়েকটা কাগজ এনেছি আপনাকে দেখাবার জন্য। এটা দেখুন, শো, এই দেখুন আর একটা কাগজ, ম্যাচ। এটাই প্রথম দিন সকালে পেয়েছি, ডেলি গেজে। প্রত্যেক দিন সকালে ব্রেকফাস্টের সঙ্গে কাগজটা পাঠিয়ে দিই। ভারী আশ্চর্য ব্যাপার তো। ফুল ক্যাপস কাগজ ছেঁড়া, স্লিপগুলো দেখতে দেখতে তাজ্জব হয়ে বলল হোমস, টানা হাতে লেখার একটা মানে বুঝি, কিন্তু বড় হাতের অক্ষর বসিয়ে লেখা তো একটা ঝামেলা। নিরিবিলিতে থাকার না হয় একটা কারণ থাকতে পারে, কিন্তু বড় হাতের অক্ষরে লেখার কারণটা তো বুঝছি না। এ তো বড় অস্বাভাবিক ব্যাপার। ওয়াটসন, কি বুঝছো তুমি? হাতের লেখা লুকোতে চায়, কিন্তু কেন? বাড়িওলি তার টানা হাতের লেখা দেখলে এমন কি মহাভারত অশুদ্ধ হবে? তার উপর দেখো অল্প কথায় হুকুমগুলো এক একটা হেয়ালি। বুঝলাম না। বেগুনি রঙের শেষ পেন্সিলটার মুঠা ঝ্যাবড়া মুখ, কাগজটা লেখবার পর এমন ভাবে ছেঁড়া হয়েছে যে শোভ শব্দটার কিছুটা ছিঁড়ে গেছে। খুবই অর্থপূর্ণ ব্যাপার হে। হুঁশিয়ার আদমি, এই তো একেবারে ঠিক। নিশ্চয়ই আঙুলের ছাপ টাপ এমন কিছু একটা পড়েছিল যা দেখলে শনাক্তকরণ সহজ হয়ে যেত। মিসেস ওয়ারেন, লোকটা মাঝবয়সী, কালচে আর দাড়িওয়ালা, এরকমই বললেন না? বয়স কত? ছোকরা বয়স, 30-এর বেশি নয়। আর কিছু লক্ষণ দেখেছেন? ইংরেজিটা ভালো বললেও উচ্চারণ শুনে বুঝেছি বিদেশি মানুষ। জামা কাপড় পরিপাটি, দারুণ, ভীষণ স্মার্ট। নাম বলেছেন? আগে না। চিঠিপত্র আসে? দেখা করতে কেউ আসে? একদমই না। কিন্তু সকালের দিকে ঝাড়পোছ করবার জন্য জি ঘরে ঢুকে না? সব কাজ নিজের হাতে করে। কি আশ্চর্য! জিনিসপত্র কি আছে সঙ্গে? একটা বাদামি ব্যাগ, মস্ত বড়, আর কিছু না। ঘর থেকে কিছু কি পাওয়া যায়নি? ব্যাগ থেকে একটা হাম বার করে ছাড়লেন মিসেস ওয়ারেন। বেরিয়ে এলো দুটো পোড়া দেশলাইয়ের কাঠি, একটা পোড়া সিগারেট। আজ সকালে ট্রেতে পেয়েছি। শুনেছি ছোটখাটো জিনিস দেখেও অনেক বড় ব্যাপার ধরতে পারেন, তাই নিয়ে এলাম দেখানোর জন্য। কাঁধ ঝাঁকিয়ে হোমস বললে, তেমন কিছু তো চোখে পড়ছে না। কাঠিগুলো অল্পই পুড়েছে, তার মানে সিগারেট ধরানো হয়েছে। পাইপ বা চুরুট ধরাতে গেলে অর্ধেক কাঠি পুড়ে যায়। কিন্তু এ আবার কি ব্যাপার? ভারী আশ্চর্য তো। পোড়া সিগারেটটা দেখেছো ওয়াটসন? মিসেস ওয়ারেন, লোকটার দাড়ি গোঁফ আছে বললেন না? আগে হ্যাঁ, সব ভুলিয়ে যাচ্ছে যে সিগারেটের শেষ পর্যন্ত টানা হয়েছে, গোঁফ তো পুড়ে যাওয়ার কথা। আরে ওয়াটসন, তোমার এমন ছোট গোঁফেও ছ্যাঁকা লাগতো এইভাবে সিগারেটের শেষ পর্যন্ত ঠোঁটে রেখে দিলে। এইভাবে সিগারেট খেতে পারে যার দাড়ি গোঁফ কামানো, সেই একমাত্র। সিগারেট হোল্ডারে লাগিয়েছিল বোধহয়, বললাম আমি। না হে না, পিছনে থুতু লেগে রয়েছে। মিসেস ওয়ারেন, ঘরে দুজন লোক নেই তো? আগে না, লোকটা এমনিতে এত কম খায় যে বলবার নয়। তাহলে আরো 2 দিন অপেক্ষা করা যাক। আপনার এত ধরফর করবার দরকার নেই। আগাম টাকা পেয়েছেন, ভাড়াটে হিসেবেও লোকটা নচ্ছার নয়, একটু সৃষ্টি ছাড়া হলেও বদ নয়। যতক্ষণ না তাকে কোনো কারণে অপরাধী বলে মনে হচ্ছে, ততক্ষণ নিরিবিলিতে বসে বিঘ্ন ঘটাতে চাই না। তবে কেসটা হাতে রাখলাম, নতুন কিছু ঘটলেই এসে বলবেন নিশ্চয়ই। বিদায় হলেন বাড়িওলি। হোমস বললে, ওয়াটসন, কেসটা ইন্টারেস্টিং। হয় কারণ নিছক বাতিক, না হয় গভীর জলের ব্যাপার। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ঘরে অন্য কেউ থাকে। ঘর ভাড়া চেয়ে নিয়েছে সে নয়। কেন এমন মনে হলো? সিগারেটের ব্যাপারটা ছাড়াও অনেক অদ্ভুত ব্যাপার রয়েছে যে লোকটা ঘর ভাড়া নিয়েই বেরিয়ে গেল, ফিরলো অনেক রাতে, যখন কেউ নেই, কেউ তাকে দেখলো না। যে লোক বেরিয়ে গেল সেই লোকই যে ফিরে এলো, তার কি প্রমাণ?
নিশ্চয়ই তার বদলে এলো একজন। প্রথম জন ইংরেজি চোস্ত বলে, দ্বিতীয় জন ইংরেজিতে কাঁচা বলেই ম্যাচেস না লিখে ম্যাচ লেখে। কেন জানো? ম্যাচ শব্দটা ডিকশনারি দেখে লিখেছে বলে। শব্দটার বিশেষ্য আছে, বহু বচন নেই। কাটছাট কথায় হুকুম চালানোর কারণটাই হলো ইংরাজি ভাষার দখল নেই। এই সব কারণেই আমার দৃঢ় বিশ্বাস ভাড়াটে পাল্টে গিয়েছে মিসেস ওয়ারেনের বাড়িতে। উদ্দেশ্য? সমস্যা তো সেটাই, তদন্ত চালানোর লাইন এখন একটাই। বলতে বলতে তাক থেকে মোটা একটা জাবদা খাতা নামাল হোমস। নানান কাগজ থেকে হারানো প্রাপ্তি, নিরুদ্দেশের অদ্ভুত অদ্ভুত সব খবর কেটে দিনের পর দিন খাতায় সেঁটে রাখা ওর বরাবরের অভ্যেস। একটার পর একটা খবর পড়ে টিপ্পনি কেটে চলল হোমস। একটু পরেই চোর কাটকে গেল একটা খবরে। বলল, ওয়াটসন, মনে হচ্ছে এই খবরই খুঁজছি। শোনো, ধৈর্য ধরো, যোগাযোগের কোনো উপায় বার করবই, ততদিন এইখানে চোখ রেখো। জি। রহস্যজনক ভাড়াটে মিসেস ওয়ারেনের বাড়িতে ওঠার দুদিন পরের বিজ্ঞাপন। লোকটা তাহলে ইংরেজিতে ভালো লিখতে না পারলেও পড়তে পারে। 3 দিন পরে দেখো আবার একটা বিজ্ঞাপন, কাজের ব্যবস্থা হচ্ছে। ধৈর্য ধরো, মেঘ কেটে যাবে। জি। 7 দিন আর খবর নেই। তারপর এই বিজ্ঞাপনটা দেখছি অনেক স্পষ্ট। রাস্তা পরিষ্কার হচ্ছে, সুযোগ পেলে সংযোগ পেলে সংকেত করব। নিশানা সংকেত মনে রেখো, একটা এ, দুটো বি ইত্যাদি। শিগগিরই খবর দেব। জি। এটা হলো গতকালের কাগজের বিজ্ঞাপন, আজ আর কোনো বিজ্ঞাপন নেই। ওয়াটসন, এবার সবুর করলেই ব্যাপারটা অনেক বোধগম্য হবে। হলো তাই। সকালবেলা দেখলাম আগুনের দিকে পিঠ ফিরিয়ে তাকিয়ে সন্তোষ উজ্জ্বল মুখে হাসি ভরা চোখে দাঁড়িয়ে আছে বন্ধুবর। টেবিল থেকে সেই দিনের খবরের কাগজটা তুলে নিয়ে বললে, ওয়াটসন, দেখো দেখো, ঠিক যা ভেবেছিলাম। উঁচু লাল বাড়ি, সামনের দিকটা সাদা পাথর, 4 তলা, দ্বিতীয় জানলা ছেড়ে সন্ধ্যের পর। জি। এবার তো পরিষ্কার বোঝা যাচ্ছে জল কোন দিকে গড়াচ্ছে। প্রাতরাশ খেয়ে ভাবছি মিসেস ওয়ারেনের ভাড়াটের সঙ্গে একটু দেখা করে আসবো। আরে মিসেস ওয়ারেন যে, 7 সকালে কি খবর নিয়ে এলেন? সাংঘাতিক, নতুন কিছু একটা ঘটেছে মনে হলো। বিপুল উদ্যমে ধূমকেতুর মতন সাঁ করে চলে এলেন মিসেস ওয়ারেন। মিস্টার হোমস, আপনার সঙ্গে পরামর্শ না করে কিছু করব না বলেই ছুটে এলাম, কিন্তু এবার আমি পুলিশ ডাকবো। আমার বুড়ো স্বামীকে যারা ছুঁড়ে ফেলে দেয়। মিস্টার ওয়ারেনকে ছুঁড়ে ফেলে দিয়েছে? খুব খারাপ ব্যবহার করা হয়েছে তার সঙ্গে। কে করেছে? আজ সকাল 7টা নাগাদ আমার কর্তা কাজে বেরিয়েছিল। বাড়ি থেকে বেরোতে না বেরোতেই হঠাৎ রাস্তায় দুটো লোক পেছন থেকে এসে ঝপাত করে একটা কোট মাথায় ছুঁড়ে দিয়ে সব শুদ্ধ জাপটে তুলে ফেলে পেছনের একটা গাড়িতে। ঘন্টাখানেক পরে ফেলে দেয় রাস্তায়। কর্তা তখন ঠক ঠক করে কাঁপছে। গাড়িটা পর্যন্ত দেখেনি, দেখে কি হ্যামস্টেড হিদের ফুটপাতে পড়ে আছে। বাসে করে বাড়ি ফিরেছে, সোফায় শুয়ে এখনো কাঁপছে। লোকগুলোর চেহারা দেখেছেন? কথা বলতে শুনেছেন? না, ওর তখন মাথা ঘুরছিল। শুধু মনে আছে ঠিক যেন ম্যাজিক দেখানোর মতন তুলে নিয়ে গেল রাস্তা থেকে, আবার ম্যাজিক দেখানোর মতন ছুঁড়ে ফেলে দিয়ে গেল রাস্তায়। 2 কি 3 লোক ছিল বোধহয়। আপনার ধারণা এ ব্যাপারে আপনার ভাড়াটে জড়িত? তাছাড়া আর কে? 15 বছর এ বাড়িতে রয়েছি, কখনো এমন কাণ্ড ঘটেনি। যথেষ্ট হয়েছে, আর না। টাকা না, টাকা সব নয়। আজকেই ওকে বিদায় করব বাড়ি থেকে। অত ধরফর করবেন না মিস ওয়ারেন, ধৈর্য রাখুন। সকাল 7টার কুয়াশায় আততায়ীরা ভুল করে আপনার স্বামীকে ধরে নিয়ে গেছে, ভুল বুঝতে পেরে ফেলে দিয়ে গেছে। কাজেই আসল বিপদটা আপনার ভাড়াটের। ভুল যদি না হতো ভাড়াটের কি দশা হতো ভেবে পাচ্ছি না। তাহলে আমি কি করব মিস্টার হোমস? মিসেস ওয়ারেন, আপনার এই ভাড়াটের মুখশ্রী দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে।
দরজা না ভাঙলে ঢুকবেন কি করে? খাবারের ট্রে দরজার সামনে বসিয়ে সিঁড়ি বেয়ে যখন নেমে যাই, তালা খোলার আওয়াজ পাই তখন, তার আগে নয়। ট্রেটা ভেতরে নিয়ে যাওয়ার জন্য বাইরে আসতে হয়, তো তখনই দেখে নেব। কিন্তু কোথাও লুকিয়ে থাকতে হবে আমাদের। একটু ভেবে নিয়ে মিসেস ওয়ারেন বললেন, বেশ তো, সে ব্যবস্থা হয়ে যাবে। দরজার উল্টো দিকে একটা মাচা ঘর আছে, আমি একটা আয়না বসিয়ে রাখবো ভেতরে। আপনারা ঘাপটি মেরে থাকবেন দরজার আড়ালে। চমৎকার। দুপুরের খাওয়া কখন খায় লোকটা? এই 1টা নাগাদ। ওই সময়ে আসছি আমি আর ডাক্তার ওয়াটসন। আপাতত বিদায়। 12:30টার সময় পৌঁছলাম ব্রিটিশ মিউজিয়ামের কাছে গ্রেট ওরমে স্ট্রিটে। মিসেস ওয়ারেনের বাড়িটা বেশ উঁচু, হলদে ইট দিয়ে তৈরি। রাস্তার কোণে হয়ে স্ট্রিটের আবাসিক ফ্ল্যাটগুলোতে চোখে পড়ার মতন। একটা বাড়ির দিকে আঙুল তুলে দেখিয়ে খুব খুব করে হেসে উঠল হোমস। বাড়িটা অন্যান্য বাড়ি থেকে এমন ভাবে ঠেলে সামনে এসেছে যে চোখে না পড়লেই নয়। বলল, ওয়াটসন, দেখছো? উঁচু লাল বাড়ি, সামনেটা পাথর দিয়ে তৈরি। সংকেত খবরের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। একটা জানলাতে ঘর ভাড়া নোটিশও ঝুলছে দেখছি, অর্থাৎ একটা খালি ফ্ল্যাট ঢোকবার ব্যবস্থা করে ফেলেছে স্যাঙা। এই যে মিসেস ওয়ারেন, বলুন কোথায় যেতে হবে? গুর্জরা নিচের চাতালে খুলে রেখে ওপরে চলে আসুন, সব ব্যবস্থা করে রেখেছি, বলল ওয়ারেন। লুকিয়ে দেখার পক্ষে জায়গাটা খাসা। আয়নাটা এমন ভাবে বসানো হয়েছে যে অন্ধকারে গা ঢেকে বসে থেকে উল্টো দিকের দরজাটা স্পষ্ট দেখা যায়। আসন গ্রহণ করলাম। মিসেস ওয়ারেন বিদায় নিলেন এবং সঙ্গে সঙ্গে অনেক দূরে শুনলাম ঘণ্টার ধ্বনির ক্ষীণ শব্দ। খাবার তলব করেছে রহস্যময় ভাড়াটে। একটু পরে ট্রে নিয়ে উঠে এলেন মিসেস ওয়ারেন। দরজার সামনে চেয়ারের ওপর রেখে নেমে গেলেন সিঁড়ি বেয়ে। দরজার কোণে সেঁটে থেকে আয়নার মধ্যে দিয়ে চেয়ে রইলাম বন্ধ দরজার প্রতিবিম্বের দিকে। হঠাৎ শোনা গেল চাবি ঘোরানোর ক্যাঁচক্যাঁচ শব্দ। ঘুরে গেল হাতল, ঈষৎ ফাঁক হলো পাল্লা এবং একজোড়া সরু হাত ঝপ করে চেয়ার থেকে তুলে নিয়ে গেল ট্রেটা। এক মুহূর্ত পরে খালি ট্রেটা বসিয়ে দেওয়া হলো চেয়ারে এবং চকিতের জন্য দেখলাম দরজার ফাঁক দিয়ে একটা সুন্দর কালচে ভয়ার্ত মুখ কটমট করে চেয়ে আছে মাচা ঘরের অল্প ফাঁক করা দরজার পানে। পর মুহূর্তে দড়াম করে বন্ধ হয়ে গেল দরজা, ঘুরে গেল চাবি এবং নিস্তব্ধ হলো বাড়ি। আমার গা টিপে দিয়ে মাচা ঘর ছেড়ে বেরিয়ে এলো হোমস, পেছনে আমি। নিচে নেবে মিসেস ওয়ারেনকে বললে, রাত্রে আসবো খন। এসো ওয়াটসন, বাড়ি গিয়ে কেসটা নিয়ে কথা হবে। বেকার স্ট্রিটে ফিরে ইজি চেয়ারে বসে বলল, ওয়াটসন, আমার অনুমানে শেষ পর্যন্ত সত্যি হলো। ভাড়াটে বদল হয়েছে বাড়িটায়, কিন্তু বদলি ভাড়াটে যে একজন মহিলা এবং নিতান্ত সাধারণ মহিলা নয়, সেটা আগে আঁচ করতে পারিনি। মহিলাটা কিন্তু আমাদের দেখেছে কিনা বলতে পারবো না, তবে আঁতকে উঠবার মতন কিছু একটা দেখেছে। ব্যাপারটা এবার বুঝেছ? সাংঘাতিক কোনো বিপদের ভয়ে লন্ডনে পালিয়ে এসেছে একটি দম্পতি। স্বামীটির অন্য কাজ আছে, দিন রাত বউকে আগলানো সম্ভব নয়, তাই তাকে নিজের জন্য ঘর ভাড়া করে লুকিয়ে রেখে দিল। এমনি ভাবে রাখলো যে বাড়িওয়ালি পর্যন্ত জানলো না কে রয়েছে বাড়িতে। দেখা সাক্ষাৎ সম্ভব নয়, পাছে শত্রুরা পিছু নিয়ে বউকে ধরে ফেলে। সোজাসুজি চিঠি লেখাও সম্ভব নয়, তাই খবরের কাগজের হারানো প্রাপ্তি নিরুদ্দেশ কলম মারফত খবর পাঠানো শুরু করলো হুঁশিয়ার স্বামীটি। স্ত্রীটি মেয়েলি হাতের লেখা গোপন করবার জন্য কাগজের টুকরোর বড় হাতের অক্ষরে চাহিদা লিখে রেখে দিত বাইরে। কিন্তু এত লুকোচুরি কিসের জন্য?
ওয়াটসন, তুমি চিরকালই বড় কাঠখোট্টা ভাবে প্র্যাকটিক্যাল। আসল পয়েন্টে হাত দিয়েছো, ঠিক কথা। এত লুকোচুরি কিসের জন্য? প্রাণ বাঁচানোর জন্য নিশ্চয়ই। সেই জন্য ভুল করে মিস্টার ওয়ারেনের ওপর হামলা করা হয়েছে। কিন্তু মজা হচ্ছে এই যে মিস্টার ওয়ারেনকে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নিজেরাও কিন্তু এখনো জানে না ভাড়াটে বদল হয়ে গিয়েছে ভদ্রলোকের বাড়িতে। ভারী জটিল, ভারী অদ্ভুত কেস। কিন্তু এই কেস আর এগিয়ে তোমার কি লাভ? ভায়া, ডাক্তারি শেখবার পর নতুন কেস পেলেই হুমড়ি খেয়ে পড়তে কি দক্ষিণার আশায়? ওটেই না, শেখবার জন্য। আমিও এ কেস লেগে থাকতে চাই শেখবার জন্য। যশ চাই না, অর্থ চাই না, শুধু চাই শিখতে। এই কেসে শেখবার মতন অনেক কিছু আছে। সন্ধে হলো, দুই বন্ধু হাজির হলাম মিসেস ওয়ারেনের বাড়িতে। অন্ধকার বসবার ঘরে বসে দেখলাম অনেক উঁচুতে উপরতলার ফ্ল্যাট বাড়ির জানলায় টিম টিম করে জ্বলছে একটা আলো। সার্সিতে শীর্ণ ব্যাঘ্র মুখ চেপে ফিস ফিস করে হোমস বললেন, ঘরে একজন পুরুষ রয়েছে, ছায়া দেখতে পাচ্ছি। ওই তো আবার দেখা যাচ্ছে, হাতে একটা মোমবাতি রয়েছে। জানলা দিয়ে দেখছে এ বাড়ির ওপরতলার ভদ্রমহিলা ওদিকে তাকিয়ে আছে কিনা। এবার আলোর নিশানা শুরু করেছে। ওয়াটসন, বার্তাটা তুমিও লেখো, দুজনে মিলিয়ে দেখবো পরে। একটা ফ্ল্যাশ মানে এ, আবার ফ্ল্যাশ হচ্ছে। কতবার গুনলে? 20 বার। তার মানে টি মানে এক, মানে বুঝলাম না। আর একটা টি, দ্বিতীয় শব্দ শুরু হচ্ছে নিশ্চয়ই। লেখা পেনটা। ব্যাস, আর ফ্ল্যাশ নেই। কি বুঝলে ওয়াটসন? অ্যাটেনটা শব্দের কোনো মানে হয়? আবার শুরু হয়েছে ফ্ল্যাশ। আরে, আরো একটা শব্দ আবার ফ্ল্যাশ করছে। অ্যাটেনটা। ওয়াটসন, এ তো দেখছি ভারী অদ্ভুত ব্যাপার। এই দেখো, আবার সেই একই শব্দ, পরপর 3 বার। আর কবার অ্যাটেনটা বললে বুঝছি না। সরে গেল জানলা থেকে ওয়াটসন। কি বুঝলে বলো তো? সাংকেতিক খবর। হঠাৎ মনেটা মাথায় এসে গেল হোমসের। হেসে উঠল কুক কুক করে, বলল, খুব একটা জটিল সংকেত নয়, ইটালিয়ান শব্দ। এ লেখা হয়েছে স্ত্রীলোককে উদ্দেশ্য করা হচ্ছে বলে। সাবধান, সাবধান, সাবধান। বুঝলে? ঠিক ধরেছ, মনে হচ্ছে খুব সাংঘাতিক কিছু ঘটতে চলেছে বলেই পরপর 3 বার হুঁশিয়ার করা হলো ভদ্রমহিলাকে। আরে গেল যা, লোকটা যে আবার জানলায় এসছে। ঝুঁকে পড়ে জানলার সামনে এসে দাঁড়িয়েছে একটি ছায়া মূর্তি। শিখা নেড়ে নেড়ে দ্রুত নিশানা করছে এই বাড়ির মেয়েটিকে। খুব দ্রুত মোমবাতি নাড়ছে। লিখতেও সময় পাচ্ছি না। পেরিকোলে পেরিকোলে, সেটা আবার কি ওয়াটসন? বিপদ বিপদ, তাই না? আরে হ্যাঁ, এ তো বিপদের সংকেত। আবার শুরু হয়েছে পেরি। আরে আরে গেল যা, নিভে গেল কেন? আচমকা অন্ধকার হয়ে গেল আলোকিত জানলা। শব্দহীন আর্তচিৎকারে যেন কণ্ঠরুদ্ধ করে দেওয়া হলো মধ্যপথে। জানলার সামনে থেকে লাফ দিয়ে নেমে এলো হোমস। ওয়াটসন, আর তো চুপচাপ এই জিনিস দেখা যায় না। সাংঘাতিক কিছু একটা ঘটেছে ওই ঘরে, নইলে আলোর সংকেত মাঝপথে বন্ধ হয়ে গেল কেন? চলো যাই স্কটল্যান্ড ইয়ার্ডে, আর আগে নিজের চোখে দেখব কি ঘটেছে ও ঘরে। বেরিয়ে এলাম রাস্তায়। ঘাড় ফিরিয়ে দেখলাম মিসেস ওয়ারেনের বাড়ির ওপরতলার জানলায় একটি মেয়ের মুখ কাঠ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে আচমকা বন্ধ হয়ে যাওয়া আলোক বার্তা আবার দেখবার আশায় তাকিয়ে আছে সামনের বাড়ির দিকে। হয়ে স্ট্রিটের ফ্ল্যাট বাড়ির দরজার সামনে আসতেই রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা গ্রেট কোট পরা মনুষ্য মূর্তিটি সবিস্ময়ে বলে উঠল, আরে হোমস যে, গ্রেগসন নাকি? তুমি কি মনে করে? আপনি কি মনে করে?
একই ধান্দায় আমি দেখছিলাম জানলার আলোর সংকেত। সংকেত? ওই জানলাটার আলো নেড়ে খবর পাঠানো হচ্ছিল এতক্ষণ, হঠাৎ গেল থেমে। তাই দেখতে যাচ্ছিলাম ব্যাপারটা। কিন্তু তুমি যখন এখন স্বয়ং হাজির। দাঁড়ান দাঁড়ান, উত্তেজনায় লাফিয়ে উঠল গ্রেগসন। আপনি পাশে থাকলে মনে দারুণ বল পাই। কাজেই বাছাধন পালিয়ে যাবে কোথায়? কার কথা বলছো? তাহলেই দেখুন, আপনাকেও আমি টেক্কা মারতে পারি। বলেই ফুটপাথে পাথরে সজোরে ছুরি ঠুকল গ্রেগসন। অমনি রাস্তার ওপারে দাঁড়িয়ে থাকা 4 চাকার ঘোড়ার গাড়ি থেকে চাবুক হাতে নেমে এলো গাড়োয়ান। আসুন মিস্টার শার্লক হোমস, আলাপ করিয়ে দিই। ইনি পিনকার্টেন্স আমেরিকান এজেন্সির মিস্টার লেভারটন। হোমস বলে উঠল, লং আইল্যান্ড গুহা রহস্যের সেই নায়ক? কি সৌভাগ্য আমার! প্রশংসা শুনে মুখ লাল হয়ে গেল তরুণ আমেরিকানে। বললে, মিস্টার হোমস, গর্জিয়ানোকে যদি ধরতে পারি। রক্তবৃত্তের গর্জিয়ানো? বলেন কি? ইউরোপেও গর্জিয়ানো এত বিখ্যাত জানা ছিল না। আমেরিকায় তো এক ডাকেই সবাই চেনে। 50টা খুনের নায়ক, অথচ দিঘি পর্যন্ত ছুঁতে পারছি না। নিউ ইয়র্ক থেকে পিছু নিয়ে লন্ডনে এসে 7 দিন ধরে ওঁত পেতে আছি কোনো একটা অছিলায় বাছাধনকে খাঁচায় পড়বার জন্য। পেছনে পেছনে এসেছি আমি আর গ্রেগসন। শয়তানটা উঠেছে এই বাড়িটায়। বেরোনোর পথ একটাই, এবার আর চোখে ধুলো দিয়ে পালাতে পারবে না। 3টে লোক এক্ষুনি বেরিয়ে গেল বটে, কিন্তু ওদের মধ্যে গর্জিয়ানো ছিল না। গ্রেগসন বললে, মিস্টার হোমস এ ব্যাপারে আরো খবর রাখেন মনে হচ্ছে। এই মাত্র আলোর সংকেত কি সব কথা বলছিলেন। সংক্ষেপে হোমস বলল ও যা জানত। সক্ষোভে আমেরিকান ডিটেকটিভ বললে, তার মানে ও জেনে ফেলেছে আমরা পেছন নিয়েছি। এ কথা কেন বললেন? আলো নেড়ে দলের লোকদের খবর পাঠাতে পাঠাতে হঠাৎ দেখেছে আমরা ওঁত পেতে রয়েছি নিচে, তাই খবর আর শেষ করেনি। এখন কি করি বলুন তো? হানা দেব উপরে একসঙ্গে, বললে হোমস। কিন্তু অ্যারেস্ট করার মতন সমন তো আসেনি। গ্রেগসন বললে, সে দায়িত্ব আমার, চলুন। গ্রেগসনের মাথায় বুদ্ধি কম থাকতে পারে, কিন্তু মনে সাহসের অভাব নেই। চরম বিপদের সামনে নিজে এগিয়ে গেল সবার আগে। আমেরিকান ডিটেকটিভটিকে কিছুতেই উঠতে দিল না নিজের আগে। লন্ডনের বিপদের মোকাবিলা করুক লন্ডন ডিটেকটিভ, আমেরিকানকে সে সুযোগ দিতে রাজি নয়। 3 তলায় বাঁ হাতের ফ্ল্যাটের দরজা খোলা দেখে ঠেলে ভেতরে ঢুকে পড়ল গ্রেগসন। অখণ্ড নৈশব্দ এবং নিরন্ধ্র তন্দ্রিমা বিরাজ করছে ভেতরে। আমি দেশলাই জ্বালিয়ে ধরিয়ে দিলাম গ্রেগসনের লণ্ঠন। বলতেতে শিখা কাঁপতে কাঁপতে স্থির হয়ে যেতেই বিস্ময়ে শ্বাস টানলাম 3 জনে। কার্পেটহীন মেঝের ওপর টাটকা রক্তের ধারা, রক্তমাখা পদচিহ্ন আমাদের দিকে এগিয়ে এসে গিয়ে ঢুকেছে ভেতরের একটা ঘরে। দরজাটা বন্ধ ছিল। ঠেলে খুলে দিয়ে লণ্ঠনটা মাথার ওপর তুলে ধরলো যাতে আমরা সবাই দেখতে পাই ঘরের দৃশ্য। এবং দেখলাম সেই ভয়াবহ দৃশ্য। দেখলাম শূন্য ঘরের ঠিক মাঝখানে সাদা কাঠের মেঝেতে মুখ গুঁজরে থই থই রক্তের মধ্যে বিভৎসভাবে লুণ্ঠিত একজন বিরাট আকায় দাঁড়ি গোঁফ কামানো পুরুষ। 2 হাঁটু মুড়ে 2 হাত সামনে ছড়িয়ে নিঃসীম যন্ত্রণায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। যে বস্তুটির মরণ মারে সেটি তখনও চওড়া বাদামি গলায় আমুল ঢুকে থেকে বার করে রেখেছে কেবল সাদা বাঁটটুকু। অত্যন্ত ধারালো, হিলহিলে পাতলা একটা ছোড়া। হাতের কাছে পড়ে একটা কালো দস্তানা আর একটা ভীষণ দর্শন মোষের শিঙের হাত লোলা দুদিক ধারালো ছোড়া। আমেরিকান ডিটেকটিভ লাফিয়ে উঠল সেই দৃশ্য দেখে। আরে সর্বনাশ, এই যে স্বয়ং ব্ল্যাক গর্জিয়ানো! আমাদের আগে কেউ কারবার শেষ করে গেছে দেখছি। গ্রেগসন বললে, মিস্টার হোমস, এই দেখুন জানলার সামনে মোমবাতি। আরে আরে, ওটা কি করছেন? মোমবাতিটা জ্বালিয়ে নিয়ে জানলার সামনে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ নাড়ল হোমস।
তারপর উঁকি মেরে বাইরেটা দেখে নিয়ে ফুঁ দিয়ে মোমবাতিটা নিভিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। বলল, ওতেই কাজ হবে। আচ্ছা, নিচে দাঁড়িয়ে 3টে লোককে বেরিয়ে যেতে দেখেছিলেন বললেন না? খুঁটিয়ে দেখেছিলেন? দেখেছিলাম। একজনের গালে কালো দাড়ি ছিল, কি মাঝারি সাইজ, বয়স বছর 30, কালচে মুখ ছিল। সব শেষে সেই তো আমার পাশ দিয়ে গেল, খুনটা সেই করেছে। দেখতে কিরকম শুনলেন? পায়ের ছাপটা নিজেতেই দেখে নিন। এই যথেষ্ট, এবার লেগে পড়ুন। ওতে খুব একটা সুবিধা হবে না মিস্টার হোমস। লন্ডনের লক্ষ লক্ষ লোকের মধ্যে ওই চেহারার মানুষ খুঁজে পাওয়া, খড়ের গাদায় ছুঁচ খুঁজে পাওয়া সামিল বলতে পারেন। মোটেই না। সেই জন্যই তো ওই ভদ্রমহিলাকে ডেকে আনলাম। কথাটা শুনে সচমকেই সবাই তাকালাম দরজার বাইরে। চৌকাঠে দাঁড়িয়ে এক দীর্ঘাঙ্গী সুন্দরী, ব্লুমসবেরিয়ার সেই রহস্যময়ী ভাড়াটে, 2 চোখে অসীম ভয়ার্থী নিয়ে চেয়ে আছে মেঝের রক্তহ্রদ লুণ্ঠিত মৃতদেহটির পানে। সম্মোহিতের মতন বিবর্ণ মুখে পায়ে পায়ে এগিয়ে আসছে সেই দিকে। পরক্ষণেই বিলাপধ্বনির মতন বিড়বিড় করে বলল, ডিওমিও, ডিওমিও, ওকেও শেষে খুন করলে? তারপরেও অবশ্য সব নিঃশ্বাস টেনে 2 হাত মাথার ওপর তুলে তাথই তাথই নাচ আরম্ভ করে দিল ঘরময়। সেই সঙ্গে সে কি উল্লাস চিৎকার, হাততালি দিয়ে আর অনর্গল ইটালিয়ান শব্দের টুবড়ি ছুটিয়ে ঘরময় নেচে নেচে বেড়াতে লাগলো রহস্যময় রূপসী। আমি হতবাক, স্তম্ভিত এবং শঙ্কিত হলাম। এরকম একটা বিকট দৃশ্যের সামনে এই ধরনের উন্মত্ত নৃত্য দেখে আচমকা নাচ থামিয়ে জিজ্ঞাসু চোখে আমাদের পানে চাইল রূপসী, আপনারা কে? দেখে তো মনে হচ্ছে পুলিশ। গুইসেপ্পি গুরিজিয়ানাকে তাহলে আপনারাই খতম করেছেন, তাই না? ম্যাডাম, আমরা পুলিশ ঠিকই, কিন্তু জেরানো কোথায়? ছায়া ঢাকা কোণগুলোয় চোখ বুলিয়ে নিল সুন্দরী। সে যে আমার স্বামী। জেরানো লুক্কা আর আমি, এমিলি লুক্কা, নিউ ইয়র্ক থেকে পালিয়ে এসেছি একই সঙ্গে এই কালকুত্তার ভয়ে। কিন্তু সে গেল কোথায়? এই তো একটু আগেই জানলা থেকে ডাকলো আমাকে। ডাক শুনেই তো ছুটতে ছুটতে আসছি। ম্যাডাম, আমি দেখেছি আপনাকে, বললে হোমস। আপনি দেখেছেন? আপনি কি করে ডাকবেন? আপনার সংকেত আমি ধরে ফেলেছি বলে, এখানে আপনার থাকাটা দরকার ছিল বলেই শুধু ভিনি শব্দ ফ্ল্যাশ করেছিলাম, দেখেই দৌড়ে এসেছেন। ভয় মেশানো চোখে হোমসের পানে তাকায় রূপসী ইটালিয়ান। কিন্তু কিন্তু হঠাৎ থমকে যায় সুন্দরী। গর্ব আর উল্লাস ফেটে পড়ে চোখের তারায় তারায়। বুঝেছি বুঝেছি, ঝড় ঝঞ্ঝার, আপদে বিপদে, শোকে দুঃখে যে মানুষটা এতদিন আমাকে আগলে রেখে দিয়েছে, এ তারই কাণ্ড। নিজের হাতে শয়তানদের রাজা পিশাচ শিরোমণি গুইসেপ্পি গুরজিয়ানোকে খুন করেছে তার নিজের হাতে। জেনারো, জেনারো, কত ভাগ্য করলে তোমার মতন পুরুষের স্ত্রী হওয়া যায়। ভাবাবেশে ধার দিয়ে গেল না কাঠখোট্টা গ্রেগসন। ভদ্রমহিলা যেন নেহাতি একটা নটিং হিল জাহাবাজ, ঠিক সেইভাবেই বাহুতে হাত রেখে বললে নীরস কণ্ঠে, আপনি কে ঠিক ধরতে পারছি না, কিন্তু যা শুনলাম তাতে মনে হচ্ছে আপনার এখন থানায় যাওয়ার দরকার। বাধা দিল হোমস, বলল, একটু দাঁড়াও গ্রেগসন। ম্যাডাম, খুন করার অপরাধে আপনার স্বামীকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আপনি যদি মনে করেন উদ্দেশ্যে খুনটা উনি করেননি, তাহলে যা জানেন তা বলুন, তাতে আপনার স্বামীরই ভালো হবে। গুরজিয়ানোই যখন খতম হয়ে গেল, তখন দুনিয়ার কেউ আমার স্বামীর কেশাগ্র স্পর্শ করতে পারবে না। ওকে খুন করবার জন্য পৃথিবীর কোনো আদালতেই তার সাজা হবে না। হোমস বললে, তাহলে এই ঘরের দরজা বন্ধ করে লাশ যেমন তেমন ফেলে রেখে চলুন ওই ভদ্রমহিলাকে নিয়ে ওর ঘরে গিয়ে গল্পটা শোনা যাক। আধ ঘন্টা পরে সিগনোরা লুক্কার ঘরে বসে আশ্চর্য যে কাহিনী শুনলাম তা এখানে হুবহু লিখছি
তার জবানিতে। ভাষাটা কেবল মেজে ঘষে দিতে হলো, কেননা ভদ্রমহিলার ভাঙা ভাঙা ইংরাজি অনেকেই বুঝবেন না। ব্যাকরণে ভুল ছিল বিস্তর। নেপেলসের কাছে পোসেস লিপলিতে আমার জন্ম। আমার বাবা আগাস্টাস বেরেলি, ওখানকার উকিল। জেনারও তার চাকরি করত। ওর রূপ ছিল, প্রাণ শক্তি ছিল, কিন্তু টাকা ছিল না, সামাজিক প্রতিষ্ঠা ছিল না। আমি ভালোবাসলাম ওর যা ছিল তার জন্য। বাবা বিয়েতে রাজি হলেন না, ওর যা নেই তার জন্য। দুজনে তখন পালিয়ে গেলাম। গয়নাগাটি বেচে সেই টাকায় 4 বছর আগে আমেরিকায় গিয়ে সুখে সংসার পাতলাম। বিয়ে করেছিলাম আগেই প্যারিতে। প্রথম থেকেই কপাল খুলে গেল আমাদের। ক্যাস্টালুট্টিয়ান জাম্বিয়া কোম্পানির ক্ষমতাশালী অংশীদার টিটো ক্যাস্টালিটকে একবার কিছু গুন্ডা বদমাশের খপ্পর থেকে বাঁচায় আমার স্বামী। ক্যাস্টালুট্টি নিজেই ইটালিয়ান, বিয়ে থা করেননি। কোম্পানির একমাত্র কার্যক্ষম অংশীদারি বলতে তিনি। জাম্বিয়া বিছানা ছেড়ে নড়তে পারতেন না। উপকার ভুলতে না পেরে আমার স্বামীকে ক্যাস্টালুট্টি নিজের ফার্মে বড় চাকরি দিলেন। ব্রুকলিনে নিজের বাড়িতে থাকতে দিলেন। নিজের ছেলের মতন ওকে দেখতে লাগলেন এবং বেশ বুঝলাম ওর সব সম্পত্তি শেষ পর্যন্ত আমাদেরই লিখে দেবেন। এরপরে কপাল পুড়ল আমাদের। একদিন কাজ থেকে জেনারো বাড়ি ফিরল দানবের মতন বিরাট একটা লোককে সঙ্গে নিয়ে। পোসেলি পেপার মানুষ, সে নাম গর্জিয়ানো। সবকিছুই তার দানবে। কথা বললে মনে হয় বাজ ডাকছে, হাত পা নাড়লে মনে হয় গদা ঘোরাচ্ছে। এরকম কিম্ভূত কিমাকার কদাকার বুক কাঁপানো হার বজ্জাত মানুষ আমি আর দেখিনি। লাশটা আপনারাও দেখেছেন। বাড়িয়ে যে বলছি তা নিশ্চয়ই নয়, বুঝেছেন। কিন্তু রাক্ষসটার কথার মধ্যে যেন জাদু ছিল। ঠায় বসে শুনতে হতো, ওঠা যেত না। এক লহমার মধ্যে মনে হতো যেন হাতের মুঠোয় এনে ফেলেছে। প্রাণটা নির্ভর করছে তার খেয়াল খুশির উপরে। জেনারো কাঠ হয়ে বসে তার বকবকানি শুনত। লোকটা ঘন ঘন আসতো। মুখ দেখে বুঝতাম আমার মতোই জেনারো তাকে দু চোখে দেখতে পারে না। তবু চুপ করে বসে কখনো রাজনীতি, কখনো সমাজবাদ, কখনো বা ছাইপাশ বক্তৃতা শুনত। প্রথম প্রথম ভাবতুম বুঝি জেনারো ওকে অন্তর থেকে ঘৃণা করে। তারপর ওর মুখের চেহারা দেখে আসল কারণটা ধরতে পারলাম। জেনারো ওকে সাংঘাতিক ভয় করে। একটা চাপা গোপন মারাত্মক আতঙ্কের ভেতরে ভেতরে তাই সিটিয়ে আছে। সেই রাত্রেই ওকে 2 হাত ধরে বললাম, সত্যি যদি সে আমাকে ভালোবাসে তাহলে বলতে হবে গর্জিয়ানোকে তার এত ভয় কেন। জেনারো তখন সব খুলে বলল। শুনে ভয়ে হিম হয়ে গেলাম আমি। একটা সময় এসেছিল জেনারোর জীবনে যখন সংসারে তার বন্ধু বলতে কেউ ছিল না। নিজের প্রচণ্ডতায় দাপাদাপি করে বেরিয়েছে সমাজে। তখন সেই আতপাগল অবস্থায় হিতাহিত জ্ঞান হারিয়ে নিউপলিটন সোসাইটিতে নাম লেখায়। সেই হলো গিয়ে কুখ্যাত সেই রেড সার্কেল রক্তবৃত্ত সমিতি। এই সমিতিতে শপথ নিয়ে যে ঢোকে জীবন নিয়ে সে আর বেরোতে পারে না। আমেরিকায় পালিয়ে এসে জেনারো ভেবেছিল বুঝি বেঁচে গেল, কিন্তু কবজি পর্যন্ত মানুষের রক্তে লাল করেছে যে সেই গর্জিয়ানো ইটালিয়ানো পুলিশের ভয়ে আমেরিকায় পালিয়ে এসে সমিতির একটা শাখার পত্তর পড়ল সেখানে। তারপর একদিন রাস্তায় জেনারো দেখলো সেই সাক্ষাৎ মৃত্যুকে। এলো আমাদের বাড়িতে। এখানেও একটা গুপ্তচক্র প্রতিষ্ঠা করতে চলেছে। সমন ধরিয়েছে জেনারোকে। বিশেষ দিনে প্রতিষ্ঠা হবে রেড সার্কেলের নতুন শাখা, মানে নতুন করে আরম্ভ হবে রক্তারক্তির কাণ্ড। কিন্তু এর চাইতেও বড় বিপদের কখনো বাকি। লক্ষ্য করছিলাম সন্ধ্যের দিকে বাড়ি এসে জেনারোর সঙ্গে ফালতু কথা বলে গেলেও গর্জিয়ানোর রাক্ষসে চোখে দৃষ্টি থাকতো আমার দিকে। একদিন যা হবার তা হয়ে গেল। জেনারো বাড়ি ফেরার আগে গর্জিয়ানো বাড়ি এলো। আমাকে কোণঠাসা করে বলল ওর সঙ্গে পালিয়ে যেতে। ঠিক সেই সময়ে জেনারো ঢুকলো ঘরে। প্রচন্ড রাগে পাগল হয়ে গিয়ে মারতে মারতে গর্জিয়ানোকে বার করে দিল বাড়ি থেকে। সেই থেকে শয়তান আর বাড়িতে ঢোকে। কদিন পরেই মিটিং হলো রেড সার্কেলে। মুখ অন্ধকার করে বাড়ি ফিরল জেনারো। সর্বনাশ হয়েছে,
আমাদের পরম হইতৈষ্ণী ক্যাস্টালিস্টকে বাড়ি শুদ্ধ ডিনামাইট মেরে উড়িয়ে দেওয়ার ভার পড়েছে জেনারোর উপর। পুরোটাই একটা ঘোর ষড়যন্ত্র। চালাকিটা গর্জিয়ানোর। রেড সার্কেলের নিয়ম হলো সমিতির তহবিলে টাকা তোলবার জন্য ধনী ইটালিয়ানদের গ্রহণ করা। প্রথমেই ক্যাস্টালুট্টিকে ধরা হয়। তিনি এক পয়সাও দিতে রাজি হননি, উল্টে পুলিশকে খবর দিয়েছেন। সমিতি তাই ঠিক করেছে এমন শিক্ষা তাকে দেওয়া হবে যে অন্য ইটালিয়ানরা সুরসুর করে টাকা বের করে দেবে। লটারি হলো কোন মূর্তিমানের ওপর ভারটা পড়বে ঠিক করার জন্য। কি কায়দায় জানা নেই, থলির মধ্যে থেকে গর্জিয়ানো টেনে বার করলো জেনারোর নাম লেখা রক্তবৃত্তের চাক। মুখে তার শয়তানি হাসি। দেখেই বুঝলো জেনারো কি চায় গর্জিয়ানো। এটা তার পুরনো কায়দা। কাউকে দল থেকে এবং পৃথিবী থেকে জন্মের মতন সরিয়ে দিতে হলে এই কৌশল করে। নিজের প্রিয়জনকে মারবার ভার দেয়, না পারলে দলকে লেলিয়ে দেয় তার পিছনে। সমস্ত রাত আতঙ্কে কাঠ হয়ে হাতে হাত দিয়ে বসে রইলাম স্বামী স্ত্রী। পরদিন সন্ধে নাগাদ ডিনামাইট দিয়ে ক্যাস্টালুটটিকে বাড়ি সমেত উড়িয়ে দেওয়ার সময় ধার্য হয়েছে, কিন্তু দুপুরেই লন্ডন রওনা হলাম দুজনে। যাওয়ার আগে ক্যাস্টালুটটিকে আসন্ন বিপদ সম্পর্কে সাবধান করে এলাম। পুলিশকেও খবর দেওয়া হলো যাতে ভবিষ্যতে তার গায়ে আঁচ না লাগে। তারপর কি হয়েছে আপনারা জানেন। প্রতিহিংসা পাগল গর্জিয়ানো তারা খেয়ে এখানেও লুকিয়ে থেকেছি, কিন্তু জেনারো ইটালি আর আমেরিকায় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবে বলে অন্যত্র থেকেছে। কোথায় তা আমি জানি না। গর্জিয়ানো শয়তানি আর ক্ষমতার শেষ নেই। কোন দিক দিয়ে আঘাত হানবে বোঝা সম্ভব নয় বলেই এইভাবে এখানে আমাকে লুকিয়ে রেখেছিল আমার স্বামী। খবর পাঠাতো খবর কাগজে বিজ্ঞাপন দিয়ে। কিন্তু একদিন দেখলাম রাস্তায় দুজন ইটালিয়ান এ বাড়ির দিকে চেয়ে আছে। বুঝলাম পিশাচ গর্জিয়ানো আমার ঠিকানা জেনে ফেলেছে। তারপরেই জেনারো খবর দিলে সামনের বাড়ির ওই জানলাটা থেকে সংকেত করবে। সংকেত এলো ঠিকই, কিন্তু বিপদের। হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। বুঝলাম গর্জিয়ানো যে ওর নাগাল ধরে ফেলেছে। এই কথাটাই বলতে গিয়েছিল জেনারো। এখন দেখছি ও তৈরি হয়েছিল শত্রু নিধনের জন্য। কাজ শেষ করে চলে গেছে। এখন আপনারাই বলুন কাঠগড়ায় ওঠবার মতন অপরাধ জেনারো পড়েছে কিনা। গ্রেগসনকে বলল আমেরিকান ডিটেকটিভ। নিউ ইয়র্কে কিন্তু মাথায় তুলে নাচা হতো জেনারোকে নিয়ে। ব্রিটিশ আইন তাকে কি চোখে দেখবে আমার জানা নেই। গ্রেগসন বলল উনি যা বললেন তা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কারোরই কোনো ভয়ের কারণ নেই, কিন্তু ওকে থানায় আসতে হবে। একটা ব্যাপার কিন্তু মাথায় ঢুকলো না। এই ব্যাপারে আপনি কি করে জড়িয়ে পড়লেন মিস্টার হোমস? শেখবার জন্য। আমি আবার পুরনো পাঠশালার ছাত্র কিনা, শিক্ষার শেষ দেখতে পাই না। ওহে ওয়াটসন, তোমারও একটা শিক্ষা হলো। কিম্ভূত কিমাকার শব্দটার মানে যে ট্র্যাজেডিও হতে পারে তা জানলে। এখনো 8টা বাজেনি। কভেন্ট গার্ডেন গিয়ে বাজনা শোনা যাক। চটপট পা চালাও।